হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের উপর দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারের শেষ অংশটা ছিল কম্পোজিট কণিকা নিয়ে। আমরা কম্পোজিট কণিকা নিয়ে আলোচনা করছিলাম, আর কম্পোজিট কণিকার দুটো অংশ বলছিলাম, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে ডিউটারন কণা। আমরা এখন আলফা কণা আর ডিউটারন কণা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের লেকচার। তোমরা একটু দেখবা যে সাউন্ড ঠিক মতো আসতেছে কিনা। হ্যাঁ, ওকে। এটি একটু দেখো, আলফা কণা এগুলো থেকে এইচএসসি এক্সামেও কোশ্চেন থাকে, আর তোমার এডমিশন টেস্টেও তোমার কোশ্চেন থাকে। আলফা কণা বোঝার ট্রাই করো। আমরা হিলিয়ামকে চিনি, আমরা এখানে হিলিয়ামকে চিনি। হিলিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 আর ভর সংখ্যা হচ্ছে কত তোমার 4। এটার ভর সংখ্যা কত 4। তাহলে আমি যদি হিলিয়ামের ক্ষেত্রে যদি একটু কনসিডার করি, একটু দেখো, হিলিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার মানে প্রোটন আছে কয়টা তোমার? দুইটা প্রোটন আছে। দুইটা যদি প্রোটন থাকে তাহলে এখানে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। আমরা জানি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি মাইনাস করি তাহলে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা আমরা বলি কি তোমার? নিউট্রন সংখ্যা। সেই সংখ্যাটাকে আমরা কোন সংখ্যা বলি? নিউট্রন সংখ্যা। এখন যদি হিলিয়ামের নিউক্লিয়াসটা আমরা যদি আঁকি, তাহলে এই নিউক্লিয়াসে তোমার থাকে কি? 2টা প্রোটন আর কি থাকে? 2টা নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে তোমার থাকে কি? 2টা তোমার কি? ইলেকট্রন। এই 2টা তোমার ইলেকট্রন। এখন দেখো, হিলিয়াম থেকে আমরা যদি 2টো ইলেকট্রন যদি অপসারিত করতে পারি, হিলিয়াম থেকে আমরা যদি 2টো ইলেকট্রন যদি অপসারিত করি, এখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা। এই 2টো ইলেকট্রন যদি আমি এই কক্ষপথ থেকে যদি বের করি, এই 2টো ইলেকট্রনকে কক্ষপথ থেকে বের করতে হলে আমার এখানে শক্তি অ্যাপ্লাই করতে হবে, তুমি জানো। তাহলে এখানে 2টো ইলেকট্রন যদি আমরা যদি অপসারিত করি তাহলে কি ঘটনা ঘটবে? যে এখান থেকে চলে যাচ্ছে শুধুমাত্র কি? 2টো ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রন যদি চলে যায় তাহলে কোন একটা মৌল থেকে যখন ইলেকট্রন চলে যাবে তখন সেটা ধনাত্মক চার্জে কি হবে? চার্জিত হবে। তাই এটা কি হবে? হিলিয়ামটা কোন চার্জে চার্জিত হবে? ধনাত্মক। এখন দেখো, ইলেকট্রন চলে যাচ্ছে কয়টা? 2টা। তাহলে কয়টা এটার উপর ধনাত্মক চার্জ হবে? 2+। কত হবে? 2+। তাহলে এখানে কি 2 আর এটা হচ্ছে কি 4। তাহলে এটার গঠনটা আমরা কি লিখতে পারি? এখান থেকে যদি তোমার 2টো ইলেকট্রন যদি তোমার চলে যায় তাহলে এখানে থাকতেছে কি? 2টা প্রোটন আর 2টা কি থাকতেছে বলতো? নিউট্রন থাকতেছে। এখানে কোনো কি থাকবে না বলতো? ইলেকট্রন থাকবে না। তার মানে হচ্ছে এই হিলিয়াম পরমাণু থেকে 2টো ইলেকট্রন যদি অপসারিত হয় তাহলে যে দ্বিধনাত্মক, এখানে কয়টা চার্জ তৈরি হয়েছে? 2টা। 2টাকে আমরা একটু স্মার্টলি যদি বলি তাহলে আমরা বলতে পারি দ্বিধনাত্মক চার্জযুক্ত যে আয়নটা তৈরি হয় ওই আয়নটাকে আমরা কি বলবো? আলফা কণা। এই আয়নটাকে আমরা কি বলবো? এই আয়নটাকে আমরা কি বলবো? আলফা কণা। এই আয়নটাকে আমরা কি বলবো? আলফা কণা। এটার ক্ষেত্রে প্রোটন থাকবে কয়টা? 2টা। আর নিউট্রন থাকবে কয়টা? 2টা। এটার কোনো কি থাকবে না? ইলেকট্রন থাকবে না। তাহলে আলফা কণার সংজ্ঞা যদি দিতে চাই তাহলে আমরা কিভাবে বলবো? হিলিয়াম থেকে 2টো ইলেকট্রন যদি অপসারিত হয় তাহলে যে দ্বিধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি হয় সেই আয়নটাকে আমরা কি বলবো? আলফা কণা। তাহলে আলফা কণার সংজ্ঞাটা হচ্ছে হিলিয়াম পরমাণু হতে, এটা হিলিয়াম পরমাণু হতে 2টি ইলেকট্রন, এটা 2টি ইলেকট্রন অপসারিত হলে, দুটি ইলেকট্রন অপসারিত হলে যে দ্বিধনাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি হয়, এটার আয়ন সৃষ্টি হয় তাকে আলফা কণা বলে।
তাকে আলফা কণা বলে, এটাকে আলফা কণা বলে। তাহলে প্রথমে তুমি আলফা কণার ডেফিনিশন লিখবা, তারপর তুমি এই উদাহরণটা দিবা কিভাবে আলফা কণাটা তৈরি হয়। তাহলে আমি যদি আলফা কণার যদি তোমার সংকেতটা যদি লিখতে চাই, দেখো আলফা কণার সংকেতটাকে আমি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আলফা কণার সংকেত হচ্ছে AC, এটা 2, এটা 4, আর এটা হচ্ছে কি 2+। এই সংকেতটাকে জাস্ট এভাবেও রিপ্রেজেন্ট করে, আলফা এটা 2 আর এটা 4। এই 2 দ্বারা তার এটা কি এভাবে কি এটা AC2+ দ্বারা ইন্ডিকেট করবে, আর এটা কি 2 এখানে কি তোমার 4, এখানে হিলিয়ামের পরিবর্তে এখানে আলফা এই সিম্বলটা দ্বারাও এটাকে কি করা হয় রিপ্রেজেন্ট করা হয়। দেখো তুমি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আর সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টসে একটু জানো যে সাউন্ডটা ঠিক আছে কিনা। অ্যাটেনশন, সবাই বলছে মোটামুটি বুঝছে। রিদিমণি ভিকর্নেসা ও বলছে আরেকবার রিপিট করতে। রিদিমণি একটু দেখো তুমি এবং অন্যরাও একটু দেখো। হিলিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা আছে তোমার 2টা, ইলেকট্রন আছে তোমার 2টা এবং নিউট্রন আছে কয়টা তোমার 2টা। আমি যদি হিলিয়ামের নিউক্লিয়াসের যদি ডায়াগ্রামটা আঁকি, তাহলে ডায়াগ্রামটা তোমার দেখতে মনে হবে এরকম। এখানে প্রোটন নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা 2টা, নিউট্রন আছে কয়টা 2টা এবং ইলেকট্রন আছে কয়টা তোমার 2টা। আমরা যদি হিলিয়াম পরমাণুটা আমরা জানি এটা একটা নিষ্ক্রিয় কি একটা মৌল। এই মৌল থেকে ইলেকট্রন অপসারিত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। আমরা যদি এই ইলেকট্রনটা অপসারিত করতে যে এনার্জি, যে মিনিমাম এনার্জির প্রয়োজন হয়, সেই শক্তিটা যদি আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করি আর এই ইলেকট্রন দুটো যদি কক্ষপথ থেকে যদি চলে যায়, তাহলে হিলিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন যদি চলে যায়, তাহলে কি হবে এটা ধনাত্মক চার্জে চার্জিত হবে। আমরা জানি কোন একটা মৌল থেকে যদি ইলেকট্রন অপসারিত হয় তাহলে সেটা ধনাত্মক চার্জে কি হয় চার্জিত হয়। হিলিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন যদি অপসারিত হয় তাহলে এটা কি দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হবে। এখানে কয়টা ধনাত্মক চার্জ তৈরি হবে 2টা। এটা হচ্ছে হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন অপসারিত হলে যে দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নটা তৈরি হয়, এই যে আয়নটা, এই আয়নটা কি বলা হয় কি আলফা কণা। এই আয়নটাকে আমরা কি বলি আলফা কণা। আর আলফা কণার সংকেতটা আমরা এভাবেও লিখি আর আলফা কণার সংকেতটাকে জাস্ট এভাবেও রিপ্রেজেন্ট করা হয়। আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। একটু দেখো, দেখো আমি যদি মনে করো এটার সেকেন্ড পয়েন্ট এই নিচে লিখবো, সেটা আমি এখানে উপরে লিখতেছি।
আমি যদি আলফা কণার চার্জের সাথে একটু বোঝার ট্রাই করবা, আমরা যদি এই টোটালটাকে আমরা যদি একটু ডিলেট করে যদি লিখি, আমরা চার্জটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিউ দ্বারা। আমরা যদি আলফা কণার চার্জের সাথে প্রোটনের চার্জের যদি কম্পেয়ার করি, তুমি দেখো প্রোটনটা তৈরি হয় কিভাবে। এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1 এবং ভর সংখ্যা কত 1, যেটাকে আমরা বলি পোর্টিয়াম, যেটাকে আমরা কি বলি পোর্টিয়াম। এখান থেকে যদি একটা ইলেকট্রন যদি অপসারিত হয়, তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা কি আমরা কি বলবো, তোমার প্রোটন বলবো। এটাকে আমরা কি বলবো, প্রোটন বলবো। এটাকে আমরা কি বলবো, প্রোটন বলবো। তুমি একটু দেখো, আমরা যদি আলফা কণার চার্জের সাথে, আলফা কণা কোনটা, এইটা হচ্ছে আলফা কণা, এই আলফা কণার চার্জের সাথে এই যদি প্রোটনের চার্জের যদি কম্পেয়ার করি, এখানে প্রোটনের ধনাত্মক চার্জ কয়টা আছে, একটা, আর এখানে আলফা কণার চার্জ আছে কয়টা, দুইটা। তাহলে আমি কি বলতে পারি যে আলফা কণার চার্জ এই প্রোটনের চার্জের কয় গুণ, 2 গুণ। আমি কি বলতে পারি, আলফা কণার চার্জ, এখানে আলফা এর চার্জ সংখ্যা কয়টা আছে, 2+, এখানে আলফা কণার চার্জ আছে কয়টা, 2+, আর এখানে প্রোটনের চার্জ আছে কত, +1। তাহলে আমি এখানে বলতে পারি আলফা কণার চার্জটা হচ্ছে প্রোটনের যে চার্জ আছে তার দ্বিগুণ। এখানে কিউপি দ্বারা কাকে ইন্ডিকেট করছে, এখানে কিউপি দ্বারা কাকে বোঝানো হয়েছে, একটা প্রোটনের চার্জকে। কাকে ইন্ডিকেট করছে, প্রোটনের কি তোমার চার্জ, প্রোটনের চার্জ ইন্ডিকেট করে। তাহলে আমি যদি আলফা কণার চার্জের সাথে যদি প্রোটনের চার্জে যদি কম্পেয়ার করি, তাহলে আমি এই সম্পর্কটা আমরা কি করতে পারি বলতো, লিখতে পারি। বলতে পারি আলফা কণার চার্জ হচ্ছে প্রোটনের চার্জের কি দ্বিগুণ, যেখানে কিউপি দ্বারা রিপ্রেজেন্ট করে কাকে, প্রোটনের চার্জকে। দেখো আমরা যদি পরের পয়েন্টে যদি আলফা কণার ভরের সাথে, ভর মানে কি মাস, মাসকে তোমার কি ভরকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে, m দ্বারা। আলফা কণার ভরের সাথে আমরা যদি প্রোটনের ভরের কম্পেয়ার করি, দেখো তো এখানে আলফা কণার ভর আছে কত, 4, আর এখানে প্রোটনের ভর আছে কত, ভর কোথায় থাকে বলতো, মাথায়। ভর অলওয়েজ কোথায় থাকবে, পাওয়ারে, মাথায় থাকবে। তাহলে এখানে ভর আছে কত, 1, আর এখানে ভর আছে কত, 4। তাহলে আলফা কণার ভরটা হচ্ছে প্রোটনের ভরের কয় গুণ, 4 গুণ। এটা একটা আলফা কণার ভর কত, 4, একটা প্রোটনের ভর কত বলতো, 1। তাহলে আলফা কণার ভরটা হচ্ছে প্রোটনের ভরের কয় গুণ, 4 গুণ। তাহলে আমি এই সম্পর্কটা লিখতে পারি, এটা হচ্ছে প্রোটনের ভরের কয় গুণ, 4। তাহলে আমি এখানে বলতে পারি যেখানে এমপি দ্বারা ইন্ডিকেট করে মাস অফ প্রোটন, অর্থাৎ প্রোটনের ভর, এটা দ্বারা ইন্ডিকেট করে কার, প্রোটনের কি তোমার ভরকে ইন্ডিকেট করে, প্রোটনের ভরটাকে তোমার কি করা হয়, ইন্ডিকেট করা হয়। এটা কার সাথে কম্পেয়ার করা হয়েছে, প্রোটনের সাথে আলফা কণা। তুমি একটু দেখো পরের পয়েন্টে, দেখো আলফা কণার গতিবেগ, এটার গতিবেগটা হচ্ছে, গতিবেগটাকে আমরা ভি দ্বারা এখানে রিপ্রেজেন্ট করলাম। এখানে গতিবেগটা হচ্ছে আলোর বেগের, আলোর বেগের 1% থেকে 1% থেকে তোমার 10%। আলোর বেগের 1% থেকে কত, 10%। আমরা জানি আলোর একটা নির্দিষ্ট একটা বেগ আছে, সেটা হচ্ছে কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগটা কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগের 1%টাকে আমরা যদি ভগ্নাংশে পরিণত করি, তাহলে কি হবে, 1 × কত, 100। এটা থেকে, এই থেকে আলোর বেগের কত পার্সেন্ট হতে পারে, এই থেকে এটা হতে পারে আলোর বেগের কত পার্সেন্ট, 10%। আলোর বেগ মানে কত, 3 × 10⁸ আর 10 কে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি, 10 ডিভাইডেড বাই কি 100। দেখো এটা আর এটা যদি ক্যালকুলেশন করি, এখানে আছে 2টা শূন্য, এখানে আছে কয়টা, 8টা শূন্য। এই দুটো যদি 8টাকে যদি 8টার যদি এখান থেকে দুটোকে গিলে ফেলে, তাহলে এখানে থাকবে কত, 3 × 10⁶। আর এই থেকেটাকে আমরা লিখলাম, এটা হাইফেন দ্বারা রিপ্রেজেন্ট করলাম, হাইফেন দ্বারাও থেকে তোমার কি হয়, রিপ্রেজেন্ট করা হয়। আর এখানে আছে কত, এই এক কাটা,
তাহলে এখানকার একটাকে যদি কেটে যদি গিলে খায় তাহলে 10 টু দি পাওয়ার কত হবে 7। তাহলে এটার এককটা হবে কি মিটার পার সেকেন্ড। তার মানে আলফা কণার গতিবেগটা হচ্ছে কি আলোর বেগের চেয়ে কম, কিন্তু আলোর বেগের চেয়ে কম হলো আলফা কণার গতিবেগটা অনেক বেশি। 3 × 10⁶ থেকে 3 × 10⁷ মিটার পার সেকেন্ড, এই গতিবেগটা অনেক কি তোমার বেশি। তাহলে আমরা বলতে পারি আলফা কণার গতিবেগ কি অনেক বেশি, কিন্তু যেটা আলোর বেগের চেয়ে কি তোমার কম। তাহলে এটা তুমি এই পর্যন্ত তুমি আসলে বুঝতে পারছো কিনা একটু কমেন্টস একটু জানাও যে এই পর্যন্ত কার কোনো ডাউট আছে কিনা। অ্যাটেনশন, একটু দেখো যে তুমি, আমি এটাকে আবার রিপিট করতেছি। দেখো একজন স্টুডেন্ট বলছে এটাকে আবার, তোমরা পরে জয়েন করলে একটু সমস্যা, সাথে সাথে জয়েন করবা। হ্যাঁ, এটার চার্জের সাথে তোমার প্রোটনের চার্জের কম্পেয়ার করলাম, একটু দেখো সাউন্ড ক্লিয়ার হয় কিনা। হ্যাঁ, এটা তো সাউন্ড ক্লিয়ার না হলে কি করব বুঝতে পারতেছি না, যে এখানে সাউন্ড তো ম্যাক্সিমামই দেওয়া আছে। এটা চার্জের সাথে আমরা প্রোটনের চার্জের কম্পেয়ার করলাম। আলফা কণার ক্ষেত্রে আলফা কণার যদি সংকেত লিখি, এটা 2+, এটা 2,4। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এখানে জাস্ট একটু তুমি একটু দেখো, এটার চার্জ হচ্ছে +1 আর এটার চার্জ হচ্ছে কি তোমার +2। এটার চার্জ হচ্ছে কি তোমার +1, এটার চার্জ হচ্ছে কি +2। তাহলে আমি বলতে পারি আলফা কণার চার্জটা হচ্ছে প্রোটনের চার্জের কি বলতো দ্বিগুণ, এটা তোমার বলা যায়। সেকেন্ড হচ্ছে এটার ভর হচ্ছে 4, আর ঋণ তোমার জন্য বলতেছি কিন্তু, আর এটার ভর হচ্ছে কত 1। তাহলে আমরা কি বলতে পারি যে এটার ভর হচ্ছে 4, এটার ভর হচ্ছে কত 1, পাওয়ারে ভরটা থাকে। তাহলে আমি বলতে পারি আলফা কণার ভরটা হচ্ছে তোমার এই প্রোটনের ভরের কয় গুণ, 4 গুণ। এই কারণে লিখছি এটার ভরটা, এটা কার ভর, আলফা কণার ভর, এই ভরটা হচ্ছে কি প্রোটনের ভরের কয় গুণ, তোমার 4 গুণ। থার্ড পয়েন্টে লিখছি এটা গতিবেগ, এটা আলোর বেগের 1% থেকে 10%। তুমি এটা আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, আর 1% মানে কি 1 কি তোমার 100, আর এখানে কি 10% মানে কি 10 কি 100। আলোর বেগের 1% কে জাস্ট এভাবে আমরা লিখতে পারি,
আর আলোর বেগের তোমার কি 10% কে আমরা জাস্ট এভাবে লিখতে পারি। এই 1% এর ক্ষেত্রে এটা যদি কাটাকাটি যায় তাহলে এই ক্যালকুলেশনটা আসে, আর এটা যদি কাটাকাটি যায় জাস্ট এই ক্যালকুলেশনটা তোমার আসে। তোমরা একটু কমেন্টসে আমাকে একটু জানাও যে সাউন্ডটা তোমার আসতেছে কিনা ভালোভাবে। ক্লিয়ার বলছে? ওকে। আর তানভীর মাহবুব, তানভীর তুমি কি লিখছো? তোমার কমেন্টসটা আমার কাছে ক্লিয়ার হয় না। তুমি কি লিখছো বুঝতেছি না, কাগজ টাগজ কি টাইপের একটা কথা বলছো। বাট তুমি আমাকে এসে জানাও, ইনবক্সে করো, আমি ইনবক্সে তোমার সাথে কথা বলবো। ওকে, এটা হচ্ছে আলফা কণা সম্পর্কিত গতিবেগ। এখন দেখো তোমার এডমিশন টেস্টে, তুমি দেখো এডমিশন টেস্টে তোমার এই ইনফরমেশন থেকে একটা কোশ্চেন আসে জাস্ট এরকম। এটা এডমিশন টেস্টের জন্য কোশ্চেনটা, এটা এডমিশন টেস্টের জন্য এই কোশ্চেনটা আসে যে কোন মৌলের প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যার সমান হয়। কোশ্চেনটা হচ্ছে এটা, কোন মৌলের প্রোটন সংখ্যা তোমার আলফা কণার প্রোটন সংখ্যার সমান হয়। কণার প্রোটন সংখ্যার সমান হয়, এই কোশ্চেনটা আসে। ওকে, এটার অ্যানসারটা একটু দেখো। এটা এডমিশনের জন্য ইউএটি, এটা এডমিশনের জন্য এই ধরনের কোশ্চেন আসে। ওকে, তুমি আলফা কণা জানো, এটা He, এটা কি 2+, আর এটা 2, আর এটা কত আসছে বলতো, ভর তার কত আসছে বলতো 4। তাহলে আমি এটার জন্য বলতে পারি এখানে প্রোটন আছে কয়টা, 2টা। এখন দেখো এখানে কি ভর থেকে যদি তোমার কি হয় পারমাণবিক সংখ্যাটা যদি মাইনাস হয় তাহলে এখানে নিউট্রন আছে কয়টা তোমার, 2টা। আর এখানে ভর কত 4, এখানে ইলেকট্রন কি নাই, এখানে ইলেকট্রন সংখ্যা কত 0। এখন দেখো কোন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 2টা, কার পারমাণবিক সংখ্যা 2। তুমি দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের নিউক্লিয়াসে তোমার প্রোটন সংখ্যা কয়টা থাকে, 1টা। হিলিয়ামের নিউক্লিয়াসে, হিলিয়াম পরমাণু বলছি, জাস্ট হিলিয়াম আয়ন না, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে তোমার প্রোটন সংখ্যা কয়টা থাকে, 2টা। তাহলে এটার অ্যানসারটা হবে কি বলতো, হিলিয়াম পরমাণু। এটার অ্যানসারটা হবে কোনটা, হিলিয়াম পরমাণু, এটা উত্তর হবে। কারণ হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে তার নিউট্রন সংখ্যা দেখো, এটা 2, এটা কত 4, তাহলে এটা 2টা প্রোটন 2টা নিউট্রন, আর এখানে 2টা ইলেকট্রন, আর এখানে ইলেকট্রন সংখ্যা কত 0। তাহলে আমি বলতে পারি কি তোমার এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, এটার প্রোটন সংখ্যা 2টা, আর আলফা কণার প্রোটন সংখ্যা কয়টা, 2টা। অর্থাৎ কোন মৌলের প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যার সমান হবে, এটার অ্যানসারটা হবে কি তোমার, হিলিয়াম। এটার অ্যানসারটা হবে কি তোমার, হিলিয়াম। তাহলে এটা এ পর্যন্ত উঠাই নেবা। এবং তুমি যে দেখো গ্রুপে অনেকে অনেক সময় তোমার পোস্ট দেয় এই লেকচার নোটটা, তুমি কি করবো, ওই লেকচার নোটটা তোমাকে আপডেট দিচ্ছে, বাট যদি কিছু ভুল থাকতে পারে তুমি কি করবা, ভিডিও দেখে দেখে তারপর তুমি তোমার নোটটা সবাই উঠাই ফেলবা, এবং যেদিনের নোট সেদিনই তোমার কি করতে হবে, কমপ্লিট করে নিতে হবে। ওকে, আমি আশা করি এটার অ্যানসারটা তুমি বুঝতে পারছো। তাহলে আমাদের নেক্সট আমরা টপিকে যাব। দেখো নেক্সট টপিকটা কি হচ্ছে সেটা একটু দেখো। অ্যাটেনশন, সবাই এটা দেখো। এখানে সেকেন্ড হচ্ছে ডিউটেরন কণা। ডিউটেরন কণা সেকেন্ড হচ্ছে কি তোমার, ডিউটেরন কি তোমার কণা। তুমি দেখো এই কণাটার এই টাইটেলের সাথে, এই নামটার সাথে একটা মৌল খুব ভালোভাবে যায়। তুমি জানো হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। তুমি দেখো ডিউটেরিয়ামটা তোমার এটার সাথে, এটার নামের সাথে খুব ভালোভাবে যায়। একটু বোঝার ট্রাই করো। আমরা যদি ডিউটেরিয়ামের সংকেতটা যদি এখানে লিখি,
এটা কি তোমার 1 আর 1 হলে আমরা সেটাকে আমরা কি বলি বলতো প্রোটিয়াম বা হাইড্রোজেন যেটা, আর ডিউটেরিয়ামটা কোনটা বলি, এটা 1 হলে আর এটাকে আমরা কি বলি 2। এখন এই ডিউটেরিয়াম হতে ডিউটেরিয়ামে তোমার কি ক্যালকুলেশনটা একটু দেখো। ডিউটেরিয়ামের এটার প্রোটন সংখ্যা কয়টা, একটা। একটা প্রোটন হলে ইলেকট্রন থাকবে কয়টা, একটা। 2 থেকে 1 যদি বাদ হয় নিউট্রন থাকবে কয়টা বলো তো, একটা। সবই একটা একটা করে। এখন এই ডিউটেরিয়াম হতে আমি যদি একটা ইলেকট্রন যদি অপসারিত করি, এখান থেকে যদি একটা ইলেকট্রন যদি অপসারিত হয় মানে এই ইলেকট্রনটা চলে যাবে, তাহলে তোমার কি হবে, কোন একটা মৌল থেকে যদি ইলেকট্রনটা যদি অপসারিত হয় তাহলে সেটা কি ধনাত্মক চার্জে কি হবে বলো তো, চার্জিত হবে। কয়টা ইলেকট্রন যাচ্ছে, একটা। তাহলে এটা কয়টা ধনাত্মক চার্জ তৈরি করবে, একটা। তাহলে এটা 1 হবে আর এটা কি হবে 2 হবে। এটা হচ্ছে কি তোমার ডিউটেরিয়াম, এটা হচ্ছে কি তোমার ডিউটেরিয়াম, এটা হচ্ছে কি তোমার ডিউটেরিয়াম। এটা হচ্ছে ডিউটেরিয়াম। তাই ডিউটেরিয়াম হতে একটা ইলেকট্রন যদি অপসারিত হয় ধনাত্মক চার্জ তৈরি হয় কয়টা, একটা। আর এই একটা ধনাত্মক চার্জকে আমরা বলি একক ধনাত্মক চার্জ। তাহলে যে একক ধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি হয় সেই আয়নটাকে আমরা বলি কি ডিউটেরন কণা। এই আয়নটাকে আমরা বলি কি ডিউটেরন কি কণা, যেটার ক্ষেত্রে তোমার প্রোটন থাকবে কয়টা, একটা। ইলেকট্রন থাকবে না, নিউট্রন থাকবে একটা। ইলেকট্রন এখানে কি থাকবে না। তাহলে আমরা যদি ডিউটেরন কণার সংজ্ঞা দিতে চাই তাহলে আমি বলতে পারি কি ডিউটেরিয়াম হতে একটা ইলেকট্রন অপসারিত হলে যে একক ধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি হয় সেই একক ধনাত্মক চার্জযুক্ত আয়নটাকে আমরা কি বলবো, ডিউটেরন কণা। তাহলে এটার সংজ্ঞাটা আমরা এখানে লিখতে পারি, দেখো। ডিউটেরিয়াম হতে একটি ইলেকট্রন অপসারিত হলে যে একক ধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি হয়, ধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি হয় তাকে ডিউটেরন কণা বলে। তাকে ডিউটেরন কণা বলে। তাকে ডিউটেরন কণা বলে। তুমি প্রথমে ডিউটেরন কণার সংজ্ঞাটা উপরে লিখে নেবা, তারপর নিচে তুমি এটা লিখবা। এখন দেখো আলফা কণার জন্য আমরা যেরকম কিছু পয়েন্ট লিখছিলাম ঠিক সেভাবে ডিউটেরন কণার জন্য কিছু পয়েন্ট লিখব। আমরা যদি বলি এটার সংকেত হচ্ছে H+ আর এটা হচ্ছে কি 1 2। এখন এটার যদি আমি চার্জ যদি কনসিডার করি, এটা Q। এই চার্জটাকে আমি যদি প্রোটনের চার্জের সাথে কম্পেয়ার করি, এর আগের উদাহরণে আমরা প্রোটনকে দেখাইছি। প্রোটনের চার্জ কত, 1। ভর কত, 1। এটার চার্জ সংখ্যা কয়টা আছে, একটা। প্রোটনের চার্জ সংখ্যা কত, 1। তাহলে এটার চার্জ হচ্ছে প্রোটনের চার্জের কি সমান, এটা লেখা যায়। আমি যদি এটার ভর যদি লিখতে চাই, এটার ভর আমি যদি m মানে কি মাস, আমি যদি ভর লিখতে চাই এটার ভর হচ্ছে 2। এটার ভর হচ্ছে কত, 2। আর প্রোটনের ভর হচ্ছে কত, 1। তাহলে আমি বলতে পারি ডিউটেরন কণার ভর হচ্ছে প্রোটনের ভরের কি কয় গুণ, 2 গুণ। প্রোটনের ভরের কয় গুণ হবে, 2 গুণ। তাহলে আমি এখানে লিখতে পারি 2 mp। এখানে প্রোটনের ভরের কয় গুণ, 2 গুণ। আমি এখানে আলাদাভাবে QP কে লিখলাম না। QP মানে কি, প্রোটনের চার্জ। MP মানে কি তোমার এখানে কি প্রোটনের ভরকে ইন্ডিকেট করে। তাহলে মানে কি একটা প্রোটনের চার্জ +1, এটার চার্জ কত, +1। এই কারণে এটার চার্জ আর প্রোটনের চার্জটা কি তোমার সমান। এটার ভর হচ্ছে কত, 2। প্রোটনের ভর কত, 1। তাহলে এই প্রোটনের এটার ভরটা হচ্ছে প্রোটনের ভরের কয় গুণ, 2 গুণ। আমি যদি এটার পাশে যদি লিখি, এই পয়েন্টটা তুমি কোথায় লিখবা, এটার নিচে লিখবা। তাহলে এটার নিচে যদি এই পয়েন্টটা যদি লিখি তাহলে তার একটা গতিবেগ আছে।
এটার গতিবেগটা হচ্ছে 3 × 10⁵ মিটার পার সেকেন্ড, এটা ফিক্সড। এটা হচ্ছে কি 3 × 10⁵ মিটার পার কি সেকেন্ড, তাই এটা হচ্ছে গতিবেগ। এই হচ্ছে তোমার নিউটন কণা নিয়ে কি তোমার আলোচনা। তুমি দেখো তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে একটু জানাও যে তুমি এটা বুঝতে পারছো কিনা। একটু দেখো বায়োলজির প্রদোষ স্যার, হ্যাঁ থ্যাঙ্কস আমার মানে লেকচারটা অবজার্ভ করার জন্য, নোটিশ করার জন্য, হ্যাঁ যে সাউন্ড ক্লিয়ার আসতেছে না এটা বলার জন্য, হ্যাঁ অনেক ধন্যবাদ। এই ধরনের পজিটিভ অবজারভেশন ভালো, হ্যাঁ তা অনেক বাচ্চাই অনেক সময় বুঝতে পারে না স্যার এটা বলছে। আর তোমাদেরকে প্রদোষ স্যার সম্পর্কে বলি যে 10 নম্বর এবং মিরপুরের আশেপাশে যদি বায়োলজির কিছু ব্যতিক্রম কিছু যদি তুমি জানতে চাও অবশ্যই তোমার প্রদোষ স্যারকে তোমার নক করতে হবে। মানে সে একটু এক্সেপশনাল টিচার, তার বায়োলজি আমি যেটা স্টুডেন্টসদের কাছ থেকে শুনছি যে বিগত স্টুডেন্টের কাছ থেকে, সে আসলেই এক্সেপশনাল টিচার। থ্যাংক ইউ। হ্যাঁ এই ধরনের বড় মাপের টিচারগুলো যদি অবজার্ভ করে নোটিশ করে খুব ভালো হয়, আমাদের লেকচারগুলো আরো ভালো হবে তখন। ওকে থ্যাংক ইউ। অ্যাটেনশন সবাই একটু দেখো, আমরা সংকেতটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটু দেখো মৌলের সংকেত, এটা মৌলের সংকেত, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। তুমি দেখো একটা হচ্ছে নিউক্লিয়ার সংকেত, একটা হচ্ছে তোমার নিউক্লিয়ার সংকেত, আর আরেকটাকে আমরা বলি হাইফেন সংকেত, আরেকটাকে আমরা বলি কি হাইফেন সংকেত। আমি একবারে বেসিক থেকে স্টার্ট করছি, হ্যাঁ যে যাতে কারোর জন্য কোনো যদি সমস্যা হয় এবং এই টাইপের কোশ্চেন গুলো আসে যে তুমি যে ইগনোর করবা, ইগনোর করার কোনো সুযোগ থাকে না। কারণ তুমি এডমিশন পরীক্ষা দেওয়ার ঠিক 2 বছর 2.5 বছরের মাঝামাঝি একটা টাইম, ধরো 2 বছর পর যখন এডমিশন দিবা তখন অনেক সহজ ব্যাপারগুলো এগুলো অনেক সময় তুমি ভুল করবা। এখানে তোমার খাতায় সমস্ত ইনফরমেশন থাকবে, সেটা তোমার কাছে মনে থাকুক আর নাই থাকুক, বা যেটা তুমি মেমোরিতে কিছু রাখা যাবে না, সব তোমার খাতায়। সবসময় মনে করবা খাতায় থাকলে থাকবে মাথায়, আর মাথায় থাকলে পরীক্ষার খাতায় থাকবে 100%। হ্যাঁ এখানে খাতাটাকে আমাদের সাজাতে হবে। তুমি একটু দেখো মৌলের সংকেতটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিউক্লিয়ার সংকেত আর একটা হচ্ছে কি তোমার হাইফেন সংকেত। নিউক্লিয়ার সংকেতে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা উল্লেখ থাকে। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা উল্লেখ থাকে, যেখানে তোমার আমি যদি এটার ক্ষেত্রে যদি আমি উদাহরণটা দিই, যেমন মনে করো কার্বন একটা মৌল, এর যদি নিউক্লিয়ার সংকেত লেখি তাহলে তার পারমাণবিক সংখ্যা লিখতে হবে। পারমাণবিক সংখ্যাটা আমরা কোথায় লিখি? নিচে। ভর সংখ্যাটা আমরা কোথায় লিখি? মাথায় লিখি। যেমন কার্বন C6 এটা কি তোমার 12, এভাবে লিখি। এই সংকেতটাকে আমরা বলবো কি নিউক্লিয়ার সংকেত। এখন এই সংকেতটাকে যদি আমি হাইফেন সংকেতে যদি
প্রেজেন্ট করতে চাই তাহলে ব্যাপারটা কি রকম হবে দেখো, হাইফেন সংকেতে শুধুমাত্র হাইফেন দিয়ে ভর সংখ্যা উল্লেখ থাকে, হাইফেন দিয়ে ভর সংখ্যা উল্লেখ থাকে। এটাই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুটোই উল্লেখ থাকে, আর এটাই শুধুমাত্র কি তোমার ভর সংখ্যাটা তোমার কি থাকবে, উল্লেখ থাকবে। তাহলে এই সংকেতটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে কি কার্বন। এখানে কোন সংখ্যা উল্লেখ থাকবে, ভর। ভর কোথায় থাকে, পাওয়ারে। এটা হাইফেন, এই হাইফেন দিয়ে এই ভর সংখ্যাটা এভাবে উল্লেখ থাকে। তাহলে এই সংকেতটাকে আমরা বলি কোন সংকেত, হাইফেন সংকেত। আর এই সংকেতটাকে আমরা কোন সংকেত লিখি, নিউক্লিয়ার সংকেত। এই হচ্ছে নিউক্লিয়ার সংকেত এবং হাইফেন সংকেতের মধ্যে কি তোমার ডিফারেন্স, এটা উঠাই নাও। আশা করি তুমি বুঝতে পারছো। কেউ যদি না বুঝো কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো যে আমি বুঝতে পারিনি, আমাকে রিপিট করেন, তুমি এটা কমেন্টস করতে পারো। হ্যাঁ, এটা তুমি উঠাই নাও। ওকে, আসমা আনিকা, তুমি যদি বুঝতে না পারো কমেন্টস করবা। হ্যাঁ, আমাদের ঢাকার বাইরের স্টুডেন্ট এ। ওকে, এরপর আমরা পরবর্তী টপিকে চলে যাই। একটু বোঝার ট্রাই করো। বাসায় তোমার নেটের স্পিডটা অনেক ভালো হতে হবে, তা না হলে তোমার দেখা যাবে যে লেখাগুলো ভালোভাবে আসতেছে না। হ্যাঁ, বাপারিংটা বেশি হবে। একটু দেখো, আমাদের এখানে এই চ্যাপ্টারে তিনটা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি। এটা ম্যাথের সংখ্যা না, আমরা তিনটা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে ভর সংখ্যা, আর হচ্ছে নিউট্রন সংখ্যা। এই তিনটা সংখ্যা নিয়ে কথা বলি। এটা দেখো, আমরা কয়টা সংখ্যা নিয়ে কথা বলি, তিনটা। একটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, আর আরেকটা হচ্ছে তোমার ভর সংখ্যা, আর আরেকটা হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা, আর একটা হচ্ছে কি তোমার নিউট্রন সংখ্যা। এই তিন ধরনের সংখ্যা নিয়ে আমাদের মূলত এই চ্যাপ্টারে আলোচনা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো দুটো মৌলের পারমাণবিক সংখ্যা যদি সমান হয়ে যায় কোনো কারণে, তাহলে ওই দুটো মৌলের ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা তোমার কি হবে, ভিন্ন হবে। যদি কোনো মৌলের ভর সংখ্যা যদি কোনো কারণে সমান হয়ে যায়, তাহলে এই বাকি দুটো যে সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা, তারা 100% ভিন্ন হবে। এটার জন্য তোমার আলাদা কোনো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। যদি দুটো মৌলের নিউট্রন সংখ্যা যদি তোমার সমান হয়ে যায়, তাহলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা তোমার কি হবে, ভিন্ন হবে। তাহলে এখানে মেইন মেসেজ কি, যদি দুটো মৌলের এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি সমান হয়, অপর যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা অবশ্যই তোমার কি হবে, ভিন্ন হবে। পারমাণবিক সংখ্যা যদি সমান হয়, এই দুটো ভিন্ন। ভর সংখ্যা যদি সমান হয়, এটা তোমার ভিন্ন হবে। নিউট্রন সংখ্যা যদি সমান হয়, তাহলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা তোমার কি হবে, ভিন্ন হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দুটি মৌলের মধ্যে একটি সংখ্যা সমান হলে যে কোনো একটি সংখ্যা লিখি, তাহলে জিনিসটা আরো তোমার জোর দেওয়া হয়। যে কোনো একটি সংখ্যা সমান হলে অপর দুটি সংখ্যা অবশ্যই তোমার ভিন্ন হবে। অপর দুটি সংখ্যা অবশ্যই ভিন্ন হবে।
অবশ্যই ভিন্ন হবে, এটা ভিন্ন হবে। এটা আমার কাছে মনে হয় কারো কোনো ডাউট থাকার কথা না। কারো যদি কোনো ডাউট থাকে তুমি কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো, ডাউট থাকলে। লামিবা মণিপুর স্কুল, এই বাম পাশের লেখা দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আমরা কি বোর্ডকে এভাবে একটু টানবো নাকি? হ্যাঁ এখন একটু দেখতে পারবো। হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে না কেন বুঝতেছি না, কারণ আমার ল্যাপটপে তো ভালোভাবে ক্লিয়ারই দেখা যাচ্ছে। হ্যাঁ আশা করি ঠিক আছে। এখন তোমার কাছে পুরো দেখার কথা। হ্যাঁ এখন আমরা টপিক নিয়ে আলোচনা করব। এটা দেখো, আমাদের 9-10 এর সবচেয়ে পরিচিত টপিক হচ্ছে আইসোটোপ। এই আইসোটোপের তোমার জানা কিছু ইনফরমেশন আর হায়ার লেভেলে অজানা কিছু ইনফরমেশন, এই টোটাল ইনফরমেশন নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। কোনটা? আইসোটোপ নিয়ে। তুমি কিছু অংশ জানো, কিছুটা তুমি জানো না। হ্যাঁ ওকে, অ্যাটেনশন সবাই একটু দেখো। এটা হচ্ছে আইসোটোপ। এটা হচ্ছে কি তোমার আইসোটোপ। এটার ক্ষেত্রে এটা হচ্ছে আইসোটোপ। তুমি এই আইসোটোপ কথাটার প্রবর্তন করেন 1913 খ্রিস্টাব্দে তোমার বিজ্ঞানী সোডি। এটার নাম হচ্ছে সোডি। এটা ইংরেজিতে SODDY লেখে, সোডি বলা উচিত, কিন্তু বাংলায় এভাবে বইগুলোতে এভাবে লেখে। এই আইসোটোপ কথাটার প্রবর্তন করেন। আর আইসোটোপ আবিষ্কার করেন আরেকজন, ইনি করেন 1913 সালে এই ঘটনা। এই আইসোটোপ কথাটার প্রবর্তন করেন উনি, কিন্তু আইসোটোপ আবিষ্কার করে হয় 1919 সালে। এ হচ্ছে বিজ্ঞানী অ্যাস্ট্রন, এটা আবিষ্কার করেন। তাহলে আমাদের দুটো ইনফরমেশন, 1913 সালে বিজ্ঞানী সোডি সর্বপ্রথম আইসোটোপ প্রবর্তন করেন, আর একটা ইনফরমেশন হচ্ছে 1919 সালে তোমার বিজ্ঞানী অ্যাস্ট্রন সর্বপ্রথম আইসোটোপ আবিষ্কার করেন। এটা হচ্ছে আইসোটোপ নামটা প্রবর্তন করছে কত 1913, আর একটা হচ্ছে কি তোমার আবিষ্কার করা হয়েছে আইসোটোপ যে আছে, এটার আবিষ্কারটা করা হয়েছে কত 1919। ওকে, এই দুটো পয়েন্ট আমাদের এডমিশনের জন্য দরকার হবে, এই দুটো ইনফরমেশন। ওকে, এটা হচ্ছে UAT ইউনিভার্সিটি এডমিশনের জন্য এই দুটো দরকার হবে। 1913 খ্রিস্টাব্দে বা সালে তোমার বিজ্ঞানী সোডি, এটা এক এক জায়গায় এক এক রকম উচ্চারণ করে, বাংলা বইগুলোতে জাস্ট এভাবে লেখে। সোডি সর্বপ্রথম আইসোটোপ কথাটির প্রবর্তন করেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 1919 সালে বিজ্ঞানী অ্যাস্ট্রন সর্বপ্রথম আইসোটোপ আবিষ্কার করেন।
আইসোটোপ সর্বপ্রথম মণিপুরের কি জানি নাম ভুলে গেছি, দেখা যায় তো বাম পাশেরটা, সর্বপ্রথম আইসোটোপ আবিষ্কার করেন। এটা হচ্ছে সর্বপ্রথম এটা আবিষ্কার করেন। এই দুটো পয়েন্ট মাথার ভিতর একবার সেট করে নিতে হবে। হ্যাঁ, মাথায় এত বেশি ইনফরমেশন সেট করা খুবই ডিফিকাল্ট। তোমার কাছে মনে হয় এটা করা যাবে না, যখন টোটাল বইটা যখন মাথার ভিতর থাকবে তখন এক্সাম হলে তোমার 25টা এমসিকিউ অ্যান্সার করা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, যদি তোমার ভালো বেসিক যদি তোমার না থাকে তখন কনফিডেন্স লেভেল অনেক ডাউন হয়ে যায়। পারা জিনিস ভুল করবা, অ্যান্সার করবা ক, ভুলে তোমার চলে গেছে দাগাই ফেলছে খ। হ্যাঁ, এই ধরনের কাজগুলো কাজ করে। তারপর পাশের বেঞ্চে তোমার ফ্রেন্ড তোমাকে ডিস্টার্ব করবে, হলের এনভায়রনমেন্টের টিচার তোমাকে ডিস্টার্ব করবে, তুমি অন্যায় করো না তারপরও ডিস্টার্ব করবে। হ্যাঁ, এই ধরনের আনএক্সপেক্টেড কিছু চলে আসবে। এজন্য কি তোমার প্রিপারেশনটা খুব মজবুত রাখতে হবে। আনএক্সপেক্টেড কিছু যদি আসেও তোমার প্রিপারেশন যেন নষ্ট না হয়। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যাদের কপাল আসলে কপাল না। দেখা যাচ্ছে যে ও ভালোভাবে যাচ্ছে, রাস্তা থেকে রিক্সা চেইন তোমার কি পড়ে যাচ্ছে, হলে ঢুকতেছে পাও হয়তো ও কিছু অন্যায় করে না, এইরকম চলে আসছে, টিচার বলতেছে তুমি কথা বলতেছো, ও দেখে নাই, তারপর বলতেছে তুমি দেখতেছো। এই কারণে কি অনেক ধরনের আনএক্সপেক্টেড জিনিস চলে আসে, জ্বর অসুস্থ এরকম চলে আসে। এই কারণে তোমার প্রিপারেশনটা প্রথম দিন থেকেই কি খুব ভালোভাবে নিতে হবে। ওকে, এখন আমরা এই ইনফরমেশনটা আমরা ডিলিট করে ফেলবো, আমাদের উপর থেকে জায়গা দরকার হবে। ওকে, এটা দেখো আইসোটোপটা, এই আইসোটোপ নিয়ে এখন আমরা কথা বলবো। আইসোটোপটা দুটো শব্দ থেকে আসছে, একটা হচ্ছে আইসো আর হচ্ছে টোপিস, এই দুটো শব্দ থেকে আসছে। আইসো কথাটার মানে হচ্ছে তোমার সেম, টোপিস কথাটার মানে হচ্ছে তোমার প্লেস। সেম মানে হচ্ছে কি তোমার একই, আর প্লেস মানে কি তোমার স্থান, স্থান বা পজিশন, যেটাকে আমরা বলি অবস্থান। আইসোটোপ তারাই হবে যাদের পর্যায় সারণীতে অবস্থানটা কয়টা জায়গা হবে, একটা জায়গায়। আইসোটোপ ফ্যামিলির বা আইসোটোপ পরিবারের অন্তর্ভুক্ত তারাই হবে যাদের পর্যায় সারণীতে অবস্থান হবে কয়টা জায়গায়, একটা জায়গায়। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি আমরা কি এদের পর্যায় সারণীতে, এদের পর্যায় সারণীতে অবস্থান একই জায়গায় হবে, অবস্থান একই জায়গায় হবে। এটা পর্যায় সারণীতে, এদের পর্যায় সারণীতে অবস্থানটা কয়টা জায়গায় হবে, একই জায়গায়। এখন দেখো আমরা যদি এটাকে একটু মনে রাখার জন্য, ডেফিনিশনের জন্য আমরা যদি এটাকে একটু মনে রাখার ট্রাই করি, দেখো আইসোটোপের, আইসো মানে একই, এটা মনে রাখার জন্য, এটা কোনো বই পুস্তকে লেখা না, এটা মনে রাখার জন্য এই অংশটা বাম পাশেরটা। আর এই টোপের প মানে ইন্ডিকেট করে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। একটু বড় করে লিখি, এটা কি পারমাণবিক, এটা কি পারমাণবিক সংখ্যা। অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই হবে তাদের কি আমরা কি বলবো, আইসোটোপ। তাহলে আমি যদি বলি পারমাণবিক সংখ্যা 1, মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তাহলে তাদের কি ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা অবশ্যই তোমার কি হবে, আলাদা হবে। তাদের আমি তোমাকে এর আগের ইনফরমেশনে বলছি, যদি একটা সংখ্যা যদি সমান হয়, পারমাণবিক সংখ্যা যদি সমান হয়, তাহলে ভর সংখ্যা নিউট্রন সংখ্যাটা অবশ্যই কি হবে, আলাদা হবে। তাহলে আমি আইসোটোপের সংখ্যা দিতে পারি কি, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হবে, আইসোটোপ। তাহলে আমরা যদি এটা ডেফিনিশনটা দিয়ে দিতে চাই, দেখো
যে সকল মৌলের, দেখা যাচ্ছে তো? ওকে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা, সবাই যারা প্রেজেন্ট আছো অবশ্যই নাম লেখে তুমি তোমার স্কুলের নামটা লিখে ফেলবা। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাদেরকে পরস্পরের আইসোটোপ, আমি নিচে লিখে দিচ্ছি, এটা আইসোটোপ। তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। ওকে, দেখো এই পর্যন্ত ইনফরমেশনে, এই পর্যন্ত তথ্যে কারো কোনো ভুল আছে, কারো কোনো ডাউট আছে কিনা একটু বলো, একটু কমেন্টস একটু জানাও। ওকে, মাহতাব খান বলছে যে নামের আগে এটা আবিষ্কার হলো কিভাবে, বা এই ধরনের একটা কথা বলছে। তুমি যদি নিউক্লিয়াস আবিষ্কারের ঘটনা যদি তুমি জানো, সেটা হচ্ছে গোল্ডস্টেইন। এটা প্রথমে তোমার কি এই ধনাত্মক আধানের অস্তিত্ব প্রথম আবিষ্কার করছে কে? তোমার গোল্ডস্টেইন প্রথম। কিন্তু এটার নামকরণ করছে কে? তোমার এটার নামকরণটা তোমার করছে কে? বিজ্ঞানী রাদারফোর্ড। এখন এটার এক একটা সালে বইতে জাস্ট এরকমই তোমার তথ্যগুলো দেওয়া, যে 1913 সালে বিজ্ঞানী সোডি এটার সম্পর্কে আইসোটোপের নামটা পরিবর্তন করছে উনি, কিন্তু আবিষ্কারক হিসাবে বই পুস্তকে তোমার স্টোনের নামটা দেওয়া। অথবা তুমি যদি এই ইনফরমেশনটায় তোমার যদি ডাউট থাকে স্টোন সম্পর্কে, তাহলে তুমি নেটে সার্চ দিয়ে দেখো, নেটেও তোমার কি স্টোন সম্পর্কে দেওয়া আছে, বিজ্ঞানী স্টোন। আর আগের বইগুলোতে কিছু বইতে তোমার দেওয়া আছে কি, তোমার এই বিজ্ঞানী তোমার এই আইসোটোপের নামটা পরিবর্তন করেন, এইরকম সে আবিষ্কার করে এইরকম কোনো কথা বলে নেই। ওইখানে লিখছে বিজ্ঞানী সোডি এটা সম্পর্কে তোমার নাম পরিবর্তন করেন। আর এই ক্ষেত্রে আবিষ্কারক হিসেবে তোমার স্টোনের নামটাই দেওয়া এখন বর্তমান যে বইগুলোতে। এখানে আমি দুটোই দিয়ে দিচ্ছি। সাধারণত আবিষ্কারক যদি আসে স্টোনের নাম ব্যবহার করবা, আর যদি পরিবর্তন আসে তুমি তাহলে কার নাম ব্যবহার করবা? বিজ্ঞানী সোডির নাম। এখানে কোনো ডাউট রাখা যাবে না, যেটা আছে সেটাই তোমাকে দিতে হবে। ওকে, এ পর্যন্ত কোনো ডাউট থাকার কথা না। ওকে, হ্যাঁ, রিদিমণি বলছে লেখা কিছুটা ঝাপসা। রিদিমণি
তোমার নেটে যদি একটু সমস্যা হয় তাহলে এরকম একটু কিন্তু ঝাপসা আসবে, হ্যাঁ। আর যদি তোমার যদি নেটে যদি ভালো হয় তাহলে ঝাপসা আসবে না, আবার কিছু ঝাপসা আসার পর কিছু সময় পর আবার এটা ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করবা, দেখবে যে লেখা ক্লিয়ার চলে আসবে। একটু দেখো, আমরা যদি এটার উদাহরণ দিতে চাই, আমরা যদি এটার উদাহরণগুলো দিতে চাই, একটু দেখো, এটার উদাহরণটা যদি দিতে চাই, ওকে অ্যাটেনশন সবাই একটু দেখো, আমাদের সহজ উদাহরণ হচ্ছে কি পারমাণবিক সংখ্যা যেটা নিচে থাকে, এটা হচ্ছে এই পোর্টিয়াম, এই হচ্ছে ডিউটেরিয়াম, আর এই হচ্ছে ট্রিটিয়াম। আমরা তো জানি যে পোর্টিয়াম যেটা হচ্ছে সেটা হাইড্রোজেন, আর ডিউটেরিয়ামটাকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করি, আর এই ট্রিটিয়ামটাকে আমরা টি দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা আমাদের জানা আছে। ডিউটেরিয়ামকে ডি দ্বারা আর ট্রিটিয়ামটাকে কি টি দ্বারা, এটা বলার কারণ আছে, এখান থেকে একটা কোশ্চেন হয় এই জন্য বলতেছি। তুমি দেখো এদের সবারই পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা কি তোমার ভিন্ন, এগুলো তুমি জানো, এখানে বাড়তি বলতেছি না। এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 0, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে কত 2, ফলে এদেরকে আমরা কি বলতে পারি পরস্পরের আইসোটোপ। সেকেন্ড উদাহরণের ক্ষেত্রে যাদের আইসোটোপ নিয়ে একটু ডাউট আছে, বেসিক ক্লিয়ার না, তুমি কিভাবে আইসোটোপ লিখবা, মনে করো আমি কার্বনের আইসোটোপ লিখতে চাই, কার্বনের পারমাণবিক সংখ্যা কত তোমার 6, এটার ভর সংখ্যাটা কি বলতো ডাবল, তার আইসোটোপ গুলো কি করবা জাস্ট ভর সংখ্যা 1 করে বাড়াই দেবা, এটা 13, এটা কার্বন, এটা 16, এটা কি 14, এরা পরস্পর দেখো সবারই পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা ভিন্ন। আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে যদি কনসিডার করি, এই কার্বনের কিন্তু 3টা আইসোটোপ, এই দুটো কি তোমার প্রকৃতিতে পাওয়া যায়, বাট এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, এটা কৃত্রিম ভাবে তৈরি করতে হয়, কার্বন 14। তাহলে আমি যদি পরবর্তীতে যদি অক্সিজেনের ক্ষেত্রে যদি কনসিডার করি 8 16, এটা অক্সিজেন 8 17, এটা অক্সিজেন 8 কি 18, এক এক করে বাড়াই যাব, এরা পরস্পরের কি তোমার আইসোটোপ। এখন এই ডিউটেরিয়াম দিয়ে আইসোটোপের উদাহরণগুলো তোমরা 9-10 পারো, এই কারণে এটা নিয়ে আর বেশি কথা বললাম না। প্রত্যেকের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা কি তোমার ভিন্ন। তুমি একটু দেখো এই উদাহরণের ক্ষেত্রে তুমি এই যে ডিউটেরিয়াম যেটা আছে, আমরা যে পানির যে সংকেতটা ব্যবহার করি, এটা দেখো এখানে একটা তোমার এমসিকিউ আসে, পানির যে সংকেতটা ব্যবহার করি, এটা হচ্ছে পানির সংকেত, এটাকে আমরা লিখি কি H2, এটা হচ্ছে এই পোর্টিয়াম যেটাকে আমরা হাইড্রোজেন বলি, আর এটা হাইড্রোজেনের জায়গায় বা পোর্টিয়ামের জায়গায় যদি ডিউটেরিয়াম ব্যবহার হতো, মানে এই মৌলটা যদি এখানে যদি আমরা ব্যবহার করতাম, তখন সেটাকে পানি না বলে সেটাকে আমরা ভারী পানি বলতাম। কেন সেটাকে ভারী পানি? কারণ এটার ভর হচ্ছে কত 1, আর এটার ভর হচ্ছে কত 2, এটার ভরটা বেশি, এই কারণে এটা যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় যেটা তৈরি করবে সেটাকে পানি না বলে সেটাকে আমরা বলবো ভারী পানি। অনেক সময় এর ইংরেজি টার্মও আসে হেভি ওয়াটার, ইংরেজি টার্মও এমসিকিউতে দিয়ে দেয় এডমিশন টেস্টে, ভারী ওয়াটারের সংকেত, ভারী পানির সংকেত, এটার সংকেতটা হচ্ছে কি D2O, এটা কি D2O, যেখানে D মানে হচ্ছে কি তোমার H1, এটা 2 মানে ডিউটেরিয়াম, এটা হচ্ছে কি ডিউটেরিয়াম, আর এই D2O এর নাম হচ্ছে কি ডিউটেরিয়াম অক্সাইড, এটা হচ্ছে ডিউটেরিয়াম, আর এটাকে আমরা কি বলবো ডিউটেরিয়াম কি তোমার অক্সাইড বলা হবে, এটাকে আমরা বলবো ডিউটেরিয়াম অক্সাইড। ডিউটেরিয়াম কি অক্সাইড, এটা তোমার খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার এডমিশনের জন্য আসে এই অংশটা। এখন দেখো আমরা এই উদাহরণের সাহায্যে কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে আইসোটোপ গুলো। দেখো হাইড্রোজেনের আইসোটোপ হাইড্রোজেন, কিন্তু অন্য মৌল না। হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু কার্বন না, কার্বনের আইসোটোপ কিন্তু অক্সিজেন না, অক্সিজেনের আইসোটোপ অক্সিজেনই হচ্ছে, সে কার্বনের আইসোটোপ কি হচ্ছে কার্বনই হচ্ছে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখতে পারি, আইসোটোপ গুলো একই মৌলের হয়, ফার্স্ট পয়েন্ট হচ্ছে।
সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের পর্যায় সারণীতে এদের অবস্থানটা একটা জায়গায়। কারণ এটা কি দেখো, তুমি যদি আমি কার্বনের ক্ষেত্রে যদি বলি, এখানে ফার্স্ট পয়েন্টের ক্ষেত্রে আমি যদি উদাহরণ যদি দিই, দেখো এটা কি কার্বন কত 6, কার্বন যদি 6 হয়, প্রোটন আছে কয়টা 6টা, ইলেকট্রন আছে কয়টা 6টা, ইলেকট্রন বিন্যাস কি তোমার একই রকম, অর্থাৎ এটার ইলেকট্রন বিন্যাস আর এটার ইলেকট্রন বিন্যাস আর এটার ইলেকট্রন বিন্যাস একই রকম। অর্থাৎ পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থানটা ইলেকট্রন বিন্যাস দ্বারা নির্ধারিত। এই কারণে এটার অবস্থান আর এটার অবস্থান কি একই জায়গায়, অর্থাৎ পর্যায় সারণীতে এদের অবস্থানটা কি একই জায়গায়। তুমি দেখো একটা মৌলের রাসায়নিক ধর্মটা কন্ট্রোল করে ইলেকট্রন বিন্যাস। যদি তাদের ইলেকট্রন বিন্যাস যদি সমান হয় তাহলে তাদের রাসায়নিক ধর্মও কি তোমার একই রকম হবে। এদের ইলেকট্রন বিন্যাস যদি একই রকম হয় প্রত্যেকের, তাহলে তার রাসায়নিক ধর্মও কি তোমার একই রকম হবে। কার্বন আর হাইড্রোজেনের আচরণ ভিন্ন কেন? কারণ তাদের ইলেকট্রন বিন্যাস ভিন্ন। ইলেকট্রন বিন্যাস ভিন্ন হওয়ার কারণে তাদের রাসায়নিক বিক্রিয়ার টেন্ডেন্সিও কি বলতো ভিন্ন। অর্থাৎ একটা মৌলের রাসায়নিক ধর্ম এটা মূলত ইলেকট্রন বিন্যাসের উপর কি করে বলতো নির্ভরশীল হবে। তাহলে এই মৌলগুলোর কি হবে, রাসায়নিক ধর্ম কি হবে বলতো একই হবে, কারণ ইলেকট্রন বিন্যাস কি তোমার একই রকম। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা কি লিখতে পারি, এখানে বৈশিষ্ট্য যদি লিখতে চাই, আমরা বৈশিষ্ট্যটা লিখতে চাচ্ছি। ওকে, এক নম্বরে দেখো, তাহলে আমি বলতে পারি এরা কি তোমার, এরা আইসোটোপ গুলো একই মৌলের হয়। আইসোটোপ গুলো একই মৌলের হয়। এই বৈশিষ্ট্য থেকে একটা এমসিকিউ আসে, কোনটা আসে সেটাও আমি বলে দেবো তোমাকে। একই মৌলের হয় আইসোটোপ গুলো। তুমি একটু দেখো সেকেন্ড পয়েন্টে দেখো, এদের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস 1, এজন্য পর্যায় সারণীতে তাদের অবস্থানটাও কি একই জায়গায়। পর্যায় সারণীতে এদের অবস্থান একই জায়গায়। পর্যায় সারণীতে এদের অবস্থানটা একই জায়গায়। এদের অবস্থানটা একই জায়গায়, এটা হচ্ছে বৈশিষ্ট্য। থার্ড পয়েন্ট হচ্ছে এদের রাসায়নিক ধর্ম একই। আমি যদি এটা একটু ডিলিট করে দিই, আশা করি তুমি বুঝতে পারছো, কারণ আমরা এই উদাহরণের সাহায্যে এটা ব্যাখ্যা করব। এদের রাসায়নিক ধর্ম একই, রাসায়নিক ধর্ম একই, কিন্তু দেখো এটার ভর আর এটার ভর কিন্তু এক না। এটার ভর আর এটার ভর কি এক না, ভর ভিন্ন। একটা পদার্থে যদি ভর ভিন্ন হয় তাহলে তার ঘনত্ব ভিন্ন হয়। কারণ কি, ঘনত্ব ইকুয়াল টু মানে কি বলতো, ভর বাই কি বলতো আয়তন। আগে বোঝা ট্রাই করো। ভর যদি তোমার ভিন্ন হয় তাহলে ঘনত্ব তোমার কি হবে, ভিন্ন হবে। তাহলে এদের ভর ভিন্ন, ঘনত্ব ভিন্ন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো সবই কি তোমার ভিন্ন। এই ভর, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলোকে বলা হয় একটা মৌলের ভৌত ধর্ম। কোন ধর্ম? ভৌত ধর্ম। রাসায়নিক ধর্মটা ডিপেন্ড করে কার উপর? ইলেকট্রন বিন্যাসের উপর। ইলেকট্রন বিন্যাস এক, রাসায়নিক ধর্ম কি একই। এদের ভর কি তোমার একই রকম না, ভিন্ন। ভর যদি ভিন্ন হয় ঘনত্ব তোমার কি হবে, ভিন্ন হবে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো মোলার ভরের উপর কি করে, ডিপেন্ডেন্ট। তাহলে এদের কি ভৌত ধর্ম, ভৌত ধর্মে কি আছে, ভৌত ধর্মে এগুলো কোনগুলো ভৌত ধর্ম? ভর, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলোকে বোঝানো হয়েছে। স্ফুটনাঙ্ক এগুলোকে তোমার বোঝানো হয়েছে। ওকে, ইত্যাদি আরো আছে। মনে করো ভৌত ধর্মে তোমার কি আছে, ভিন্নতা আছে, ভিন্নতা আছে। 4 নম্বর পয়েন্টের উদাহরণটা তোমার, এটা 4 নম্বর উদাহরণের ক্ষেত্রে, এটা 4 নম্বর উদাহরণটা জন্য তোমার প্রায় মেডিকেল টেডিকেল হতে শুরু করে প্রায় সব জায়গায় এটা আসে। সোডিয়াম এবং গোল্ড ব্যতীত প্রায় সকল মৌলেরই কি তোমার একাধিক আইসোটোপ আছে। সোডিয়াম বলতে সোডিয়ামে, প্রকৃতিতে সোডিয়ামটা 100% পাওয়া যায়, এটার অন্য কোনো কি উপাদান নাই।
ক্লোরিনের অনেকগুলো ভাগ আছে, অন্যান্য উপাদানের ভাগ আছে, বাট সোডিয়ামের কি তোমার 100% পাওয়া যায়। তার মানে কি সোডিয়াম এবং গোল্ড ব্যতীত, এবং গোল্ড AU গোল্ড, এটা তুমি জানো সংকেতটা, গোল্ড ব্যতীত প্রায় সকল মৌলের একাধিক আইসোটোপ রয়েছে। একাধিক আইসোটোপ রয়েছে। ওকে, এখান থেকে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সোডিয়ামের জন্য কি একটা সোডিয়াম, অক্সিজেন অনেকগুলো প্যারামিটারে আইসোটোপ থাকতে পারে, কিন্তু সোডিয়াম আইসোটোপ একটাই, সেটাই শুধু কে সোডিয়াম। গোল্ডের আইসোটোপ কয়টা? একটাই, সেটা কি শুধু গোল্ড, এর কোনো অন্য কোনো থাকে না। হাইড্রোজেন আইসোটোপ কয়টা? তিনটা, বাট সোডিয়াম আইসোটোপ কয়টা? একটা, সোডিয়াম সে নিজেই। আমার কথা বুঝছো কিনা? সোডিয়াম আর গোল্ডের প্রায় সকল মৌলের একাধিক আইসোটোপ আছে, কথা বুঝছো কিনা? এটা ইম্পর্টেন্ট। এরকম আসে নিচের কোন মৌলের একটা আইসোটোপ রয়েছে, সেটা হচ্ছে সোডিয়াম আর কে গোল্ড। সোডিয়াম আমরা সংকেত কি জানি, এটা 11 আর এখানে কত জানি 23, সেটাই পাওয়া যায়, আর অন্য কোনো আকারে পাওয়া যায় না। তোমার কৃত্রিম ভাবে মানে ল্যাবে অনেক মৌলের আইসোটোপ তোমার তৈরি করা হয়েছে। কৃত্রিম ভাবে বহু মৌলের আইসোটোপ সৃষ্টি করা হয়েছে। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। তুমি একটু দেখে নাও যে বাম পাশের অংশটাও দেখে নাও, যে সোডিয়াম এবং গোল্ড ব্যতীত প্রায় সকল মৌলের একাধিক আইসোটোপ আছে, অর্থাৎ সোডিয়ামের আইসোটোপ একটা, গোল্ডের আইসোটোপ একটা, এটা কোনো একাধিক কোনো আইসোটোপ নাই। কৃত্রিম ভাবে তোমার আইসোটোপ কি করা যায়, তৈরি করা যায়। কারো কোনো ডাউট আছে কিনা একটু কমেন্টসে জানাও। এটা হচ্ছে রিহিম বলছো যে হেভি ওয়াটারটা কোথায় ব্যবহার করে। হেভি ওয়াটারটা ব্যবহার করা হয় কিসে, তোমার পারমাণবিক চুল্লিতে। পারমাণবিক চুল্লিতে আমরা হেভি ওয়াটারটা ব্যবহার করি, যেখান থেকে পারমাণবিক বোমা অথবা তোমার কি এই এনার্জি, যেটা পারমাণবিক চুল্লিতে অনেক এনার্জি তৈরি হয়, ওই এনার্জিটা আমরা বিদ্যুৎ উৎপাদনও ব্যবহার করতে পারি, সেটা পারমাণবিক বোমা আকারেও এটা কি তৈরি করতে পারি। হ্যাঁ, এটা পারমাণবিক চুল্লিতে এটা ব্যবহার করা হয়। ওকে, অ্যাডিশন, এটা দেখো অ্যাডিশন, সবাই একটু দেখো, আমরা এখান থেকে একটা মিনিট, ওকে, এখান থেকে এডমিশনে একটা কোশ্চেন আসে জাস্ট এরকম
এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলের এখান থেকে একটা কোশ্চেন আসে, এরকম বোঝার ট্রাই করবা। কোশ্চেনটা হচ্ছে এটা, এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, কোশ্চেনটা সহজ, তারপর তোমাকে আমি নক করে যাচ্ছি। এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলের তিনটি আইসোটোপ রয়েছে? তিনটি আইসোটোপ রয়েছে। এটা আইসোটোপ রয়েছে। এটা দেখো, এটা তোমার আসে, এটাকে এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে হাইড্রোজেন। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ, একটা হচ্ছে পোর্টিয়াম, একটা হচ্ছে কি ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে কি তোমার ট্রিটিয়াম। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে হাইড্রোজেন। আমরা এই অংশ থেকে কি কি জিনিসগুলো আসে সেই জিনিসগুলো নিয়ে একটা আলোচনা করব। এখন এগুলো হচ্ছে এডমিশনের জন্য এগুলো আসে। তুমি দেখো, আর এক স্টুডেন্ট বলছে রেডিও অ্যাক্টিভের কথা বলছো, আমরা স্টেবল আনস্টেবল নিউক্লিয়াস নিয়ে কথা বলবো। এই টপিকটার পরেই সেই টপিকে চলে আসবে, আমি ওখানে গিয়ে বলবো কোনটা তেজস্ক্রিয় কোনটা তেজস্ক্রিয় নয় সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তুমি একটু ওয়েট করো। এটা সম্ভবত আদমজি স্টুডেন্টটা। ওকে, এরপর এখানে দুটো টেবিল আমাদের জানতে হবে। এটা হচ্ছে টেবিল, এই টেবিল দুটো থেকে তোমার কোশ্চেন আসে। একটা হচ্ছে তোমার মৌল, এটা হচ্ছে প্রকৃতিতে আইসোটোপের সংখ্যা, যেটা আইসোটোপটা প্রকৃতিতে পাওয়া যায় সেটা নিয়ে কথা বলছে। আইসোটোপের সংখ্যা, এটা একটু নিচে লিখি কারণ এখানে আমাদের কলমটা একটু ছোট দরকার হবে। এটা একবার মাথার ভিতরে সেট করে ফেলবা, প্রকৃতিতে আইসোটোপের সংখ্যা। এখান থেকে তোমার কোশ্চেন আসে, বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন জানতে হয়। ওকে, আইসোটোপের সংখ্যা। এখানে তুমি আইসোটোপ গুলো লিখবা, আইসোটোপ গুলো এখানে লিখবা, আর এখানে লিখবা তার প্রাচুর্যতা, মানে তার শতকরা পরিমাণটা প্রকৃতিতে কিরকম পাওয়া যায়। এটা হচ্ছে একটা হচ্ছে মৌল, প্রকৃতিতে ওই আইসোটোপটা কয়টা পাওয়া যায়, একটা কৃত্রিম উপায়ে করে, আর একটা প্রকৃতিতে ন্যাচারালি পাওয়া যায়। আর এটা হচ্ছে ওই আইসোটোপের সংকেতগুলো আমরা লিখবো, আর তার শতকরা পরিমাণটা প্রকৃতিতে কিরকম পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। এখন দেখো, একটা হচ্ছে কার্বন, একটা অক্সিজেন, আর হচ্ছে কি তোমার ক্লোরিন। কার্বনের আইসোটোপের সংখ্যা হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 3, এটা হচ্ছে 2। আমরা কার্বনের আইসোটোপ আমরা জানি, একটা হচ্ছে C6, এটা হচ্ছে 12, আর হচ্ছে C6, এটা হচ্ছে কি 13। আমরা ঘরটা একটু মনে হয় বড় করলে ভালো হইবে, তাইলে ভালো হবে। একটু ঘরটা একটু বড় করি, না লেখাগুলো অনেক ছোট লিখতে হবে। ওকে ওকে, এটা লিখি কার্বন, অক্সিজেন, আর আরেকটা হচ্ছে কি তোমার ক্লোরিন। এটা 2, 3, 2। কার্বনের তিনটা আইসোটোপ, কার্বন 12 আরো আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এগুলো নিয়ে না, 14 নিয়ে কাজ না, এটা কৃত্রিম উপায়ে তৈরি করে। প্রকৃতিতে যেটা পাওয়া যায় সেটা নিয়ে আমি কথা বলছি। তাহলে এটা হচ্ছে কি তোমার কার্বন কত 12, এটা 612, আর এটা 6 কি তোমার 800। এখন প্রকৃতিতে এটা তোমার কত পার্সেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে 98.89%। কার্বন 12 পাওয়া যায় কত 98.89%। আমি এটা সিকোয়েন্স অনুযায়ী লিখে দিচ্ছি। আর কার্বন 13টা পাওয়া যায় কি তার বাকিটা কত থাকে 1.11%। 11%। এটা পাওয়া যায় 98.89, আর এটা পাওয়া যায় কত 1.11%। অক্সিজেনের জন্য একটু দেখো, এটা হচ্ছে অক্সিজেন 816, এটা হচ্ছে অক্সিজেন 817,
আর এটা হচ্ছে অক্সিজেন 8 18, এই তিনটা পাওয়া যায়। এটার পরিমাণটা হচ্ছে তোমার, এটার পরিমাণটা হচ্ছে 99.76%, আর এটার পরিমাণ 0.00038%, এটা সম্ভবত 038%, 037%, আর এটা হচ্ছে 0.204%। এটা অক্সিজেন কত এত পার্সেন্ট, 17 হচ্ছে এত পার্সেন্ট, আর 18 হচ্ছে কত 0.204%। এটা হচ্ছে শতকরা পরিমাণ। আর হচ্ছে ক্লোরিন, আমরা জানি ক্লোরিন হচ্ছে এটা 17, এটা 35, আর হচ্ছে ক্লোরিন 17, এটা হচ্ছে কি 37। এটার শতকরা এগুলো আসে পরীক্ষায় আসে। কার্বনের প্রকৃতিতে কয়টা স্থায়ী আইসোটোপ পাওয়া যায়? 2টা। অক্সিজেনের জন্য কয়টা পাওয়া যায়? 3টা। ক্লোরিনের জন্য কয়টা পাওয়া যায়? 2টা। এরকম প্রায় র্যান্ডমলি কোশ্চেন তোমার এইরকম কোশ্চেন এডমিশন টেস্টে আসে। ক্লোরিনের জন্য এটার জন্য 75 পয়েন্ট, এটা হচ্ছে 53%, আর বাকি হচ্ছে ক্লোরিন 17, তার মানে হচ্ছে এটা হবে কত 24 পয়েন্ট, এটা হচ্ছে 47%। জাস্ট এরকম পাওয়া যায়। এটা হচ্ছে ক্লোরিনের শতকরা পরিমাণের টেবিল। এই টেবিলগুলো একবারে মাথার ভিতর সেট করতে হবে। আরেকটা হচ্ছে আইসোটোপের ব্যবহারের টেবিল। ওকে, এই টেবিলটা তুমি উঠাই নাও তাড়াতাড়ি, ফার্স্ট মানে শর্ট করে উঠাই নাও। ওকে, রাজীব চৌধুরী, তুমি বলছো যে তুমি আমার কথাটা মনে হয় বুঝতে পারো না। মণিপুর স্কুলের এটা উঠাই নাও। ওকে, মণিপুর স্কুলের রাজীব চৌধুরী বলছো যে একটা সোডিয়ামকে আরেকটা সোডিয়ামে আইছে, আমি সেটা বলি নাই। সোডিয়ামের কাঠামো তুমি ফর্মুলা কয়টা পাওয়া যায়? একটাই স্ট্রাকচার, সেটা সোডিয়াম, এটা 11, এটা 23। আর তুমি আমি এটা বলি না এটা সোডিয়াম 11 23, এটা বলি নাই। তাহলে তো সোডিয়ামের আইসোটোপ হয়ে যাচ্ছে কয়টা? এই একটা আর এই একটা, কয়টা? 2টা। কয়টা হয়ে গেছে? 2টা। আমি যদি হাইড্রোজেন যদি এভাবে লিখি 1 1, হাইড্রোজেন যদি 1 2 লিখি, হাইড্রোজেন যদি 1 3 লিখি, তখন তুমি হাইড্রোজেনের আইসোটোপ কয়টা বলবা? 3টা। তুমি এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনগুলো এভাবে থাকে, আসলে এভাবে আইসোটোপই নাই বলতে গেলে, এটার কোনো আইসোটোপই নাই। তুমি সোডিয়াম, এটা কি 11 23, এখানে সোডিয়ামের গঠন কয়টা পাওয়া যাবে? একটাই। এখানে আলাদা কোনো কি পাওয়া যাবে না, কোনো গঠন পাওয়া যাবে না। একটা সোডিয়াম আরেকটা সোডিয়ামের কোনো কি হবে না, আইসোটোপ হবে না। একটা সোডিয়াম যদি আরেকটা সোডিয়ামের আইসোটোপ হয়, তাহলে একটা কয়টা হয়ে যায়? 2টা হয়ে যায়। কারণ আইসোটোপ গুলো একটা মৌলেরই হবে। হাইড্রোজেনের আইসোটোপ হাইড্রোজেনে হবে, নাইট্রোজেনের আইসোটোপ নাইট্রোজেনে হবে, অক্সিজেনের আইসোটোপ অক্সিজেনে হবে। সেক্ষেত্রে বলা উচিত যে এখানে সোডিয়ামের কোনো আইসোটোপ নাই, বাট কোশ্চেনে আসে এই গঠনটাকে তারা একটা আইসোটোপ হিসেবে কনসিডার করে। যেহেতু এই 3টা গঠনকে তার 3টা আইসোটোপ বলে, এই কারণে এই গঠনটাকে একটা আইসোটোপ বলে। এরকম বলে নিচের কোন মৌলটার একটা আইসোটোপ রয়েছে, তখন এটা অ্যান্সার। আসলে বলা উচিত এটার কোনো আইসোটোপই এভাবে নাই, আলাদা কোনো গঠনই নাই এটা বলতে গেলে। বাট তুমি যদি বলো এটার সাথে এটার কম্পেয়ার, তাহলে এখানে কয়টা গঠন হয়ে গেছে? 2টা। একই তো গঠন, আইডেন্টিক্যাল। ভর সংখ্যা বা আণবিক সংখ্যা দুটো যদি সেম হয়ে যায়, সেটা তো আইডেন্টিক্যাল ভাই, সেটা তো একই জিনিস। সেটা তোমার কোন জিনিস না, ভিন্ন জিনিস না। দুটো মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা যদি একই হয়ে যায়, তাহলে ওই জিনিসটা কি হয়ে যায়? তোমার আইডেন্টিক্যাল হয়ে যায়। ওই জিনিসটা কি হয়ে যাবে? আইডেন্টিক্যাল হয়ে যাবে। আমার কোশ্চেনের অ্যান্সারটা যে তুমি কোশ্চেন করছো, এটা আশা করি তুমি বুঝতে পারছো যে এটার কোনো কাঠামো না। সোডিয়ামের জন্য কি একটাই কাঠামো পাওয়া যাবে। বলা উচিত যে এটার কোনো আইসোটোপ নাই, বাট এখানে 3টা গঠনের জন্য বলি 3টা আইসোটোপ। এই কারণে এডমিশন টেস্টে কোশ্চেনগুলো বলে এটার কয়টা আইসোটোপ? একটাই আইসোটোপ। কথা বুঝতে পারছি কিনা? দেখো এখানে টেবিল 2,
টেবিল 2 তে এটা তুমি জানো 9 10 এর, তারপর আমার এখানে লিখে দিতে হবে কারণ এটা एग्जाम এ আসে। এটা দেখো, এটা হচ্ছে আইসোটোপ, আর এটা হচ্ছে ব্যবহার। এটা হচ্ছে ব্যবহার। আমরা কার্বন 14, এটা পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহার হয়। এখানে বহুত ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তারপর বয়স নির্ধারণে। এখানে কোবাল্ট 16 যেটা আছে এটা হচ্ছে ক্যান্সার কোষকলা ধ্বংস করতে, এটা তোমার ব্যবহার করা হয় ধ্বংস করতে। এটা হচ্ছে এটা। তৃতীয় নম্বর হচ্ছে আয়োডিন 131, যেটা থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি রোধ করতে। এটা হচ্ছে প্রোটিনিয়াম 238। এগুলো তোমার জানা আছে, একদম 90 তোমার জানা আছে, বাট এই ইনফরমেশন গুলো জানতে হবে। 2 বছর পর তোমার এটা মাথায় কাজ করবে না। দেখো, হার্টে পেসমেকার বসাতে, ওকে, এটা ফসফরাস 32। এটা এই কয়টা জিনিস জানতে হবে, এগুলো এমসিকিউ তে আসে। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসা, এগুলো ব্যবহার। চিকিৎসা এই টেবিল দুটো তোমার জানতে হবে, এগুলো তোমার জানতে হবে। এগুলো তুমি জানো, এই টেবিলটা তুমি জানো, বাট এটা তোমার কি এডমিশনের জন্য এখান থেকে কোশ্চেন হয়, অনেক সহজ জিনিস থেকে কোশ্চেন হয়, এই জিনিসটা তুমি উঠাই নাও। মাতাপ্রাণ হাইড্রোজেন আইসোটোপের শতকরা সংখ্যা তুমি তো জানার কথা, এটা হলো 9 10 এর। হ্যাঁ, তুমি কি 9 10 এর পড়া ভুলে গেছো কিনা জানি না, তুমি তো আমার কাছেই 9 10 পড়ছলা। হ্যাঁ, যে তুমি মনে হয় ভুলে গেছো। হ্যাঁ, এটা একটু দেখে নাও। অ্যাটেনশন, সবাই একটু দেখো। তুমি ডিউটেরিয়াম, পোর্টিয়াম, ট্রিটিয়ামের টেবিল আছে, ওখান থেকে দেখে নাও। ওকে, অ্যাটেনশন, সবাই একটু দেখো। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তোমার যে মণিপুর থেকে এক স্টুডেন্ট তোমার, সরি এটা আরঞ্জি ক্যান্টনমেন্টে এক স্টুডেন্ট বলছে যে স্যার যে রেডিও অ্যাক্টিভ নন রেডিও অ্যাক্টিভ, এই ধরনের একটা কোশ্চেন আমি দেখছি কমেন্টস। আচ্ছা, এটা নিয়ে আমাদের আলোচনা। ওকে, আমরা নিউক্লিয়াসকে দুই ভাগে ভাগ করি।
আমরা নিউক্লিয়াসকে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটা হচ্ছে তোমার স্টেবল নিউক্লিয়াস, আর একটা হচ্ছে কি তোমার আনস্টেবল নিউক্লিয়াস। একটা হচ্ছে কি তোমার স্টেবল নিউক্লিয়াস, আর একটা হচ্ছে কি তোমার আনস্টেবল নিউক্লিয়াস। এটা হচ্ছে কি তোমার আনস্টেবল কি তোমার নিউক্লিয়াস, একটা স্টেবল আর একটা কি তোমার আনস্টেবল। এখন তুমি স্টেবল নিউক্লিয়াসটা কিভাবে চিনবা, আনস্টেবল নিউক্লিয়াসটা কিভাবে চিনবা? এখন দেখো, স্টেবল মানে কি? যেটা স্থিতিশীল নিউক্লিয়াস। আর যেটা স্থিতিশীল না, যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, যে নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা এই ধরনের রশ্মিগুলো আমরা পেয়ে থাকি। তাহলে কেস 1, কেস 1 এ যদি তোমার নিউট্রন আর প্রোটন সংখ্যা, যদি নিউট্রন আর প্রোটন সংখ্যা যদি 1 হয়, 1 হয়, এটা নিউট্রন আর প্রোটন সংখ্যার অনুপাত 1। তার মানে কি? এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে নিউট্রন ইকুয়াল টু কি হয়? প্রোটন হয়। তাহলে এটা যদি আর গুণ করি, তাহলে নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কি সমান হয়। যে সমস্ত নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন সংখ্যা সমান হয়, তাদের তাহলে ওই নিউক্লিয়াসটাকে আমরা বলবো কি? স্টেবল নিউক্লিয়াস। যদি নিউট্রন আর প্রোটন সংখ্যা সমান হয়, তাহলে ওই নিউক্লিয়াসকে আমরা কি বলবো? ওই নিউক্লিয়াসকে স্টেবল নিউক্লিয়াস বলে। স্টেবল নিউক্লিয়াস বলে। এখন দেখো, স্টেবল নিউক্লিয়াস কোনটা? যে নিউক্লিয়াসটা ভাঙবে না, যে নিউক্লিয়াসটা কি হবে না তোমার? ভাঙবে না, বিভাজিত হবে না। যদি তোমার নিউক্লিয়াস যদি বিভাজিত হয়, তাহলে আলফা বিটা গামা এই ধরনের রশ্মিগুলো তোমার কি হবে বলতো? নির্গত হবে। যদি নিউক্লিয়াসটা যদি বিভাজিত হয়, তাহলে আলফা বিটা গামা এই ধরনের রশ্মিগুলো তোমার কি হবে বলতো? নির্গত হবে। আর এই ধরনের নিউক্লিয়াসটা স্থিতিশীল, ফলে এখান থেকে আলফা বিটা গামা কি হবে না তোমার? কি হবে না? নির্গত হবে না। এই কারণে এই নিউক্লিয়াসগুলো নন রেডিও অ্যাক্টিভ। নন রেডিও অ্যাক্টিভ। নন রেডিও অ্যাক্টিভ কি? এরা তেজস্ক্রিয় না। এটা মানে কি? এরা কি তোমার তেজস্ক্রিয় না। এরা কি তোমার তেজস্ক্রিয় না। আর কেস 2 এর ক্ষেত্রে একটু দেখো, যদি তোমার নিউট্রন আর প্রোটনের অনুপাতটা 1 এর চেয়ে বড় হয়, আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করি, বা নিউট্রনের সংখ্যাটা যদি প্রোটনের সংখ্যার চেয়ে যদি বেশি বড় হয়, যত বেশি বড় হবে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে যত বেশি বড় হবে, ওই নিউক্লিয়াসটা তত বেশি আনস্টেবল হবে, ওই নিউক্লিয়াসটা তত তাড়াতাড়ি বিভাজিত হবে, ওই নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা এই ধরনের রশ্মিগুলো বেশি তোমার কি হবে? নির্গত হবে। তাই নিউট্রন আর প্রোটন যদি তোমার বেশি হয়, নিউট্রনের সংখ্যা যদি বেশি হয়, তাহলে ওই নিউক্লিয়াসকে আমরা শেষ করে দেব। নিউক্লিয়াসকে তোমার আনস্টেবল নিউক্লিয়াস বলে। আনস্টেবল নিউক্লিয়াস বলে। আর আনস্টেবল নিউক্লিয়াস তোমার কি হবে? এটা বলে আনস্টেবল যেটা নিউক্লিয়াস থাকবে, ওই আনস্টেবল নিউক্লিয়াস থেকে তোমার আলফা বিটা গামা রশ্মি তোমার কি হবে? তোমার নির্গত হবে। আনস্টেবল যে নিউক্লিয়াসটা থাকবে, সেটা থেকে তোমার আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হবে। তার মানে এই নিউক্লিয়াস কি বলতো? রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মানে কি? তেজস্ক্রিয়। অর্থাৎ আলফা বিটা গামা রে নির্গত হবে। রেডিও অ্যাক্টিভ মানে কি? তোমার তেজস্ক্রিয়। তুমি যদি ভুলে যাও, তাও আমি বাংলাটা লিখে দিচ্ছি। এটা হবে কি? তোমার তেজস্ক্রিয়। এটা হচ্ছে কি? তোমার তেজস্ক্রিয় হবে। এটাকে এই স্টেবল আর আনস্টেবল নিউক্লিয়াস, যেটা যে সমস্ত আইসোটোপগুলো স্থায়ী, ওই সমস্ত আইসোটোপে নিউক্লিয়াসটা স্টেবল থাকে। আর যে সমস্ত আইসোটোপগুলো তোমার কি
অস্থায়ী আইসোটোপ পাওয়া যায়, সেই সমস্ত আইসোটোপের নিউক্লিয়াসটা আনস্টেবল থাকে। ওই সমস্ত আইসোটোপ থেকে আলফা বিটা গামা রশ্মি তোমার কি হয়, নির্গত হয়। আমরা শেষ করে দেব। এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা এটা দেখো, এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা সেটা দেখো। যদি নিউট্রন আর প্রোটন সমান হয় স্টেবল, আর নিউট্রন সংখ্যা যদি প্রোটন সংখ্যার চেয়ে অনেক বেশি হয়ে যায়, যত বেশি হবে তত বেশি আনস্টেবল হবে, তখন এটা হবে রেডিও অ্যাক্টিভ। ওই নিউক্লিয়াস থেকে তোমার কি হবে, আলফা বিটা গামা রশ্মি কি হবে, নির্গত। তুমি বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। ওকে, ওকে, এখন দেখা যাবে আশা করি। দেখো তো, ওকে, আলমাহিয়ান, সুপ্ত আলমাহিয়ান। আর আমাদের এমসিপিএসসির মিম বলছো 4 নম্বরটা, 4 নম্বরটা তুমি বুঝতে পারতেছো না। পিইউ, এটা হচ্ছে প্লুটোনিয়াম। আমাদের এর আগের টেবিলে যেটা করে দিচ্ছি পিইউ, এটাকে আমরা কি বলি, প্লুটোনিয়াম বলি। এই 4 নম্বরটা হচ্ছে এটা, পিইউ না। ওকে, সুপ্ত আলমাহিয়ান যে। এখন দেখো আমাদের লেকচার একবারে শেষের দিকে, একটু বোঝার ট্রাই করো। আমরা আইসোটোপকে 2 ভাগে ভাগ করি। আমরা আইসোটোপটাকে কয় ভাগে ভাগ করি, 2 ভাগে। এক হচ্ছে তোমার স্থায়ী আইসোটোপ, এক হচ্ছে কি তোমার স্থায়ী কি তোমার আইসোটোপ। শেষ করে দেবো, আর বেশি হলে 5 থেকে 6 মিনিট, একটু ধৈর্য নাও। জানি অনলাইনে কন্টিনিউয়াসলি এত সময় ধরে রাখাটা খুবই টাফ, হ্যাঁ, খুবই এনার্জি থাকতে হয়, ধৈর্য থাকতে হয়। ওকে, স্থায়ী আইসোটোপ ভালো জায়গায় চান্স পেতে হলে তোমার ধৈর্য রাখতেই হবে। মেডিকেল বা এই সমস্ত লাইনে পড়া অনেক কষ্টের, অনেক, হ্যাঁ, অনেক বেশি পড়া করতে হয়। এটা দেখো, আর হচ্ছে তোমার অস্থায়ী আইসোটোপ। একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। দেখি তো এটা দেখা যায় কিনা, দেখে শেষ করে দাও। স্থায়ী আইসোটোপে কি থাকে তোমার, স্টেবল নিউক্লিয়াস। এটা
আর অস্থায়ী আইসোটোপে থাকে আনস্টেবল নিউক্লিয়াস। এটা আনস্টেবল নিউক্লিয়াস। এটা হচ্ছে তোমার কি স্থায়ী আইসোটোপে থাকে স্টেবল, আর অস্থায়ী আইসোটোপে কি আনস্টেবল। ওই নিউক্লিয়াসটা বিভাজিত হয়। এটা স্টেবিলিটি গেইন করার জন্য, এই নিউক্লিয়াসটা স্টেবিলিটি গেইন করার জন্য, স্থিতিশীল হওয়ার জন্য এটা ভেঙে যায়। স্থিতিশীল হওয়ার জন্য এই নিউক্লিয়াস ভাঙে, হওয়ার জন্য ভেঙে যায় বা বিভাজিত হয়। বিভাজিত হয়ে সে আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত করে। আলফা বিটা গামা রশ্মিকে আমরা একত্রে আমরা কি বলি? তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি এটা কি করে? আলফা বিটা আর গামা এটা নির্গত করে। যেহেতু অস্থায়ী আইসোটোপটা তেজস্ক্রিয় স্টেবিলিটি গেইন করার জন্য তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত করে, এজন্য এই অস্থায়ী আইসোটোপটাকে আমরা কি বলি? তেজস্ক্রিয় আইসোটোপ। এটাকে আমরা কি বলি? তেজস্ক্রিয় আইসোটোপ। এটাকে আমরা কি বলি? তেজস্ক্রিয় আইসোটোপ। ওকে, তুমি দেখো এটাকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলি। আমি আবার বলছি, আইসোটোপ দুই ধরনের, একটা স্থায়ী একটা অস্থায়ী। অস্থায়ী আইসোটোপটা আনস্টেবল, এটার নিউক্লিয়াসটা আনস্টেবল থাকে, এই স্টেবিলিটি গেইন করতে চায়। পৃথিবীর সবাই স্টেবিলিটি গেইন করতে চায়। তোমার মাথার উপর যদি আমি 50 কেজির একটা বস্তা রাখি, তুমি কি করবা বলতো? তুমি অনেক আনস্টেবল হয়ে যাবে। তুমি স্টেবিলিটি গেইন করতে চাও, এই বস্তাটা ফেলে দিতে চাও। তোমার যদি অনেক অসুস্থ হয়ে যাও, তখন তুমি আনস্টেবল হয়ে যাবে। তুমি সুস্থ হওয়ার জন্য বা স্টেবিলিটি গেইন করার জন্য তুমি অস্থির হয়ে যাবে। ঠিক একই রকম অস্থায়ী আইসোটোপের নিউক্লিয়াসটা আনস্টেবল, স্টেবিলিটি গেইন করার জন্য এটা বিভাজিত হয়। তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত করে, আর তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত করার কারণে এই অস্থায়ী আইসোটোপকে আমরা কি বলি? তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে আমরা যদি তেজস্ক্রিয় আইসোটোপের সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? যে সকল অস্থায়ী আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয় তাদেরকে আমরা কি বলি? তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ওকে, তেজস্ক্রিয় আইসোটোপের সংজ্ঞা। তেজস্ক্রিয় আইসোটোপের সংজ্ঞা, এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে সকল অস্থায়ী আইসোটোপ হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। অর্থাৎ তুমি এটা লেখার পর নিচে এই লেখাটা নিচে লিখবা, এই সংজ্ঞাটা। যে সকল অস্থায়ী আইসোটোপ হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এই পর্যন্ত লেকচার। এর আগে একজন স্টুডেন্ট কোশ্চেন করছে পুরো ইয়ামিন এমসিপিএসসি, যে স্যার আলফা বিটা গামা রশ্মি যদি নির্গত হয় এটা কি কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে পড়বে কিনা? আসলে পড়বে না। কেন পড়বে না? বিক্রিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। যখন কোন একটা নিউক্লিয়াস যখন বিভাজিত হবে, আলফা বিটা গামা রশ্মি নির্গত হবে, তাহলে ওই অংশটা নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে যাবে। আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যেটা যাবে সেটা হবে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মটা রাসায়নিক বিক্রিয়ার সাথে রিলেটেড। আর নিউক্লিয়ার বিক্রিয়াটা হচ্ছে কি তোমার কি নিউক্লিয়ার ধর্মটা নিউক্লিয়ার বিক্রিয়ার সাথে কি তোমার রিলেটেড। তুমি ওটাকে একটা নিউক্লিয়াসের যে বিভাজন ঘটবে, যে সমস্ত বিক্রিয়া নিউক্লিয়াস বিভাজিত হয়, অন্য মৌল তৈরি হয়, সেটা নিউক্লিয়ার বিক্রিয়া অন্তর্ভুক্ত, সেটা রাসায়নিক বিক্রিয়া অন্তর্ভুক্ত না। তুমি জানো রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয়াসের কোনো কি ঘটে না বলতো? বিভাজন ঘটে না।
প্রো ইয়ামিন, আমি আশা করি তুমি তোমার অ্যানসারটা পেয়ে গেছো। তোমার অ্যানসার হচ্ছে না, এটা কি রাসায়নিক বিক্রিয়া না। এটা কোন বিক্রিয়া হবে? নিউক্লিয়ার বিক্রিয়া। বিক্রিয়াটাকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। এটা রাসায়নিক বিক্রিয়া, একটা হবে কি নিউক্লিয়ার বিক্রিয়া। আজকে আমাদের লেকচার এ পর্যন্ত থাকবে। আশা করি তুমি কি করবা, বাসায় এটা খুব যত্ন নিয়ে তুমি কি করবা, উঠবা এবং এই পড়াটা খুব ভালোভাবে তুমি পড়বা। আমাদের নেক্সট লেকচার হবে বৃহস্পতিবার, এটা হবে আমাদের এক্সট্রা ক্লাস কেমিস্ট্রি। হ্যাঁ, আমরা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 7:15 তোমরা প্রেজেন্ট থাকবা। কেউ তোমার অফলাইনে যাবে না। এখানে প্রেজেন্ট ছিল প্রথমে 60+, কিন্তু পরবর্তীতে 53। এটা খুবই খারাপ। তুমি প্রেজেন্ট থাকবা, এটা তোমাকে কাজে দেবে। তুমি 1.5 ঘন্টার ভিডিও কষ্ট করে, তোমার এনার্জি নাই, তুমি এখন যদি না দেখো পরবর্তী তুমি দেখবা না, তুমি লস হয়ে যাবে। A+ যখন পাও তখন অনেক আনন্দ অনুভূতি হয় তোমার, কিন্তু পরবর্তীতে অনেক A+ আছে, অনেক এক্সাম্পল আছে। স্টুডেন্ট তো অনেক ছোটকাল থেকেই পড়ায়, অনেক এক্সাম্পল আছে যে যারা A+ পায় পরবর্তীতে এইচএসসি তে গিয়ে পাসও করতে পারে না। বহুত এক্সাম্পল আছে। যদি তোমার বিলিভ না হয় তোমার মা বাবার কাছে জিজ্ঞেস করতে পারো। সো অবশ্যই তোমাকে সিরিয়াস হতে হবে পড়ালেখায়। তাই আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। বাই বাই।